লাইভ। ওকে, হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হার্টের গতিবিধি। মানে হার্ট ট্রাকও না, হার্ট বাসও না, তাহলে হার্টের গতিবিধিটা আবার কি? তো এটা নিয়ে আজকে একটু আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি একটু তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, আমাকে একটা মিনিট সময় দাও, আমি একটু লাইভটা শেয়ার করে নিই। তো ওকে, আমরা স্টার্ট করি তাহলে। আজকে মোটামুটি হচ্ছে আমরা হার্টের কিছু বেসিক জিনিস জানবো। ফর এক্সাম্পল, হার্টটা অ্যাকচুয়ালি কি, হার্টটার পজিশন কোথায়, হার্টের আদার সারাউন্ডিং যেসব স্ট্রাকচারস, কি কি হার্টের স্ট্রাকচার প্রবেশ করছে, কি কি স্ট্রাকচার বের হয়ে যাচ্ছে, অ্যান্ড আরও কিছু জিনিসপত্র আমরা জেনে নিব। তো দেরি না করে আমরা একটু চলো শুরু করে দিই। ফার্স্ট অফ অল, হার্ট এটা হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্রের মেইন অর্গান। হার্টের প্রথমেই পড়ার আগে আমরা একটু জেনে নিব অ্যাকচুয়ালি হার্টটার পজিশন কোথায়। তো হার্টকে যদি আমি একটা টিপিক্যাল মানে যদি চিন্তা করি, এটা ধরে নেওয়া হচ্ছে হার্ট। আমার ড্রয়িং খুব খারাপ, আই এম এক্সট্রিমলি সরি। তো এটা যদি আমাদের হার্ট হয়, তো হার্টের এই বড় চ্যাপ্টা অংশটাকে আমরা বলি হচ্ছে হার্টের বেস, আর নিচের এই যে চোখা অংশটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি অ্যাপেক্স। সো হার্ট একটু বড় অর্গান। ওকে, সো এই কারণে হচ্ছে হার্টটার পজিশনটা হচ্ছে বেসটা এক সাইডে থাকে আমাদের, আর হচ্ছে অ্যাপেক্সটা এক সাইডে থাকে। বাংলা ছবিতে মাঝে মাঝে হচ্ছে বুকের ডান সাইডে হার্ট বোঝানো হয়, সো অ্যাকচুয়ালি এন্টায়ারলি সে জিনিসটা রং না। সো আমরা দেখবো হার্টের বেসটা থাকে আমার বুকের ডান পাশে। ডান পাশের কোথায়? ডান পাশে আমি রিব কেজটাকে হচ্ছে কাউন্ট করি রিবগুলা দিয়ে, এবং এই প্রত্যেকটা রিবের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেস। এখন কোস্টা ওয়ার্ডটার মানে হচ্ছে রিব বা পরশুকা। ইন্টারকোস্টাল মানে হচ্ছে দুই পরশুকার মাঝের, আর স্পেস মানে হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে হার্টের বেস কোথায় থাকে? হার্টের বেসটা থাকে হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, অর্থাৎ ডান পাশের, রাইট লিখে দিচ্ছি আমি। তাহলে আমার হার্টের বেস থাকে বুকের ডান পাশের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে। পেয়ে গেলে তোমরা বেইজের অবস্থান। এবার অ্যাপেক্সটা কোথায় থাকে? হার্টটা অনেকটা এরকম করে আছে, তাহলে অ্যাপেক্সটা কোথায় চলে যাবে? বাম পাশে। তাহলে বাম পাশের কোন স্পেসে? অ্যাপেক্সটা থাকবে হচ্ছে বাম পাশের ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে। ইন্টারকোস্টাল স্পেসকে আমি সংক্ষেপে আইএস লিখলাম। কোথায়? লেফট। সো এইটা হচ্ছে আমার হার্টের পজিশন। সো হার্টটা এরকম করে আছে। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কোশ্চেনগুলো করবে কমেন্ট সেকশনে গিয়ে, আমরা সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে, তো এই জিনিসটা আমরা একটু মুছে ফেলি। তাহলে আমরা হার্টের পজিশন জেনে নিলাম। এবার হার্টের আরো কিছু ইনফরমেশন তোমাদের বইতে দেওয়া আছে। ফর এক্সাম্পল, হার্টের ওজন দেওয়া আছে। এখন ম্যান টু ওমেন হার্টের ওজনটা বা ওয়েটটা ভ্যারি করে। কতটুকু ভ্যারি করে? মেলের ক্ষেত্রে বা পুরুষে হার্টের ওজন থাকে 250 থেকে 390 গ্রাম। ওকে, পুরুষে হার্টের ওজন 250 থেকে 390 গ্রাম। মহিলাদের ক্ষেত্রে কত? মহিলাদের ক্ষেত্রে সেটা দাঁড়ায় 200 থেকে 275 গ্রাম। অর্থাৎ পুরুষের হার্টের ওজন স্লাইটলি বেশি। এখন কথা হচ্ছে এই যে ওয়েটটা দেওয়া আছে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার জন্য। মজার ব্যাপার হচ্ছে যখন একটা বাচ্চা বা একটা হচ্ছে কিশোর অথবা একজন বৃদ্ধ মানুষ, তাদের হার্টের ওজনগুলা বিভিন্ন লাইফ স্টেজে ভ্যারি করে। সো দিস ইজ নট আ ডেফিনেট নাম্বার। ওকে, এটা চেঞ্জ হতে পারে। সো এখানে জাস্ট একটা গড় ওজন দেখানো হয়েছে। এখন হার্টের দৈর্ঘ্য প্রস্থ কত? ওকে, হার্টের দৈর্ঘ্য যদি আমি হার্টের লং অ্যাক্সিস ধরি, তাহলে এই দৈর্ঘ্যটা দাঁড়ায় 12 সেন্টিমিটার।
আর এটাকে যদি প্রস্থ চিন্তা করি তাহলে এটা দাঁড়ায় অ্যারাউন্ড 8 সেন্টিমিটার। সো হার্টের দৈর্ঘ্য হচ্ছে অ্যারাউন্ড 12 সেন্টিমিটার এবং হার্টের প্রস্থ হচ্ছে অ্যারাউন্ড 8 সেন্টিমিটার। দেন অ্যাগেন এই নাম্বারটাও ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করবে, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে অর্গানটা বড় হয়ে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে জিনিসগুলা ভ্যারি করে। ওকে, দেন আমরা নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে এই যে হার্ট, আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা অর্গান অলমোস্ট দেখা যায় কোনো না কোনো একটা কভারিং দিয়ে বা আবরণ দিয়ে ঢাকা থাকে। সো হার্টের আবরণটাকে আমি বলি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম। সেগুলোর আবার আরো ভাগ আছে, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব না। সো প্যারাইটাল পেরিকার্ডিয়ামটা যেহেতু আমি বললাম দুইটা লেয়ার, সো চিন্তা করো এরকম থাকে, বাইরের একটা প্যারাইটাল লেয়ার, ভেতরের একটা ভিসেরাল লেয়ার। তাহলে এই জায়গায় ফাঁকা একটা জায়গা আছে, এই জায়গাতে কিছু ফ্লুইড থাকে। এই ফ্লুইডটাকে নামের সাথে মিল রেখে আমি পড়বো পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড কি করে? আমরা বলেছি যে হার্টের কাজ কি? সংকোচন প্রসারণ, সিস্টোল এবং ডায়াস্টোল হয়ে সে সমগ্র বডিতে সারাক্ষণ ব্লাড পাম্প করে যাচ্ছে। এখন যখন এই সংকোচন প্রসারণ হয় তখন মেকানিক্যাল ইনজুরি তৈরি হতে পারে। এই মেকানিক্যাল ইনজুরি প্রিভেন্ট করার জন্য প্লাস লুব্রিকেশন অ্যাড করার জন্য এই পেরিকার্ডিয়াল ফ্লুইড হেল্প করে। ওকে, তাহলে আমরা পেরিকার্ডিয়াম কি জেনে নিলাম। পেরিকার্ডিয়াম জিনিসটা আবার কিছুক্ষণ পরে আসবে। সো এখন আমি একটু হার্টটা আঁকা ট্রাই করি। ওকে, এটা হার্ট হয় না অ্যাকচুয়ালি, এটা অন্য কিছু হয়েছে। যাই হোক, তোমরা একটু চিন্তা করে নাও, এটা একটা হার্ট। ওকে, সো এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের হার্ট। ওকে, সো হার্টকে চারটা চেম্বারে ভাগ করা হয়। চারটা চেম্বারে ভাগ করার জন্য আমি আর পরে একটা সিম্পল ফিগার রাখবো। এটা হচ্ছে এইভাবে তোমরা চিন্তা করে নাও, একটা আমি বক্সের মতো চারটা ভাগ করলাম, 1 2 3 4। সো হার্টের চেম্বার বা প্রকোষ্ঠ কয়টা? চারটা। কি কি? দুইটা অ্যাট্রিয়াম বা অলিন্দ এবং দুইটা ভেন্ট্রিকল বা নিলয়। সো এটা হচ্ছে আমার ডান অলিন্দ, আমি যদি ধরে নেই ডান অলিন্দ, তাহলে এটা কি হবে? বাম অলিন্দ। তাহলে এইটা ডান নিলয়, আর এইটা তাহলে কি হবে? বাম নিলয়। ওকে, এখন এটা ইংলিশ টার্মগুলো একটু বলি। রাইট অ্যাট্রিয়াম, অলিন্দের সাথে মিল রেখে অ্যাট্রিয়াম, অলিন্দ অ দিয়ে শুরু হচ্ছে, অ্যাট্রিয়ামও অ দিয়ে শুরু হচ্ছে। লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, নিলয়কে আমরা বলি ভেন্ট্রিকল, এবং বাম নিলয় লেফট ভেন্ট্রিকল। এখন হার্টের এই যে চারটা চেম্বার, তাদের ফাংশন আলাদা। মজার ব্যাপার হচ্ছে আমি একসময় চিন্তা করতাম যে হার্ট মনে হয় পুরোটা একইবারে সংকুচিত হয়, একইবারে প্রসারিত হয়, বাট মজার ব্যাপার হচ্ছে কেসটা সেরকম না। হার্টের চেম্বারগুলার আলাদা সংকোচন প্রসারণ টাইম আছে, অর্থাৎ তারা ইন্ডিভিজুয়ালি সংকুচিত হয়, ইন্ডিভিজুয়ালি আবার প্রসারিত হয়। হার্টের সংকোচনকে আমি বলি সিস্টোল, সিস্টোল, এবং প্রসারণকে বলি ডায়াস্টোল, ডায়াস্টোল। সো সিস্টোল ডায়াস্টোল নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। ওকে, তাহলে এইটা চিন্তা করে নিয়ে আমি রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম এবং এটা লেফট ভেন্ট্রিকল। এখন এরা বডির বিভিন্ন জায়গা থেকে ব্লাড কালেক্ট করা এবং বিভিন্ন জায়গায় পাঠানোর কাজে নিয়োজিত থাকবে। সো হার্টটাকে যদি আমি মাঝখান দিয়ে ঠিক কেটে ফেলি তাহলে হার্টের লেয়ারগুলো আমি পাবো। হার্টের লেয়ার কি কি? হার্টের লেয়ারগুলো হচ্ছে সবার বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম, তারপরে এটা হচ্ছে হার্টের এপিকার্ডিয়াম,
দেন মাঝখানে এই যে মাসলের লেয়ারটুকু তোমরা দেখতে পাচ্ছ, এইটা এন্টায়ারলি তৈরি হবে হৃৎপেশি দিয়ে। সো ওই লেয়ারটাকে আমি বলি মায়োকার্ডিয়াম। এবং সবার ভেতরের লেয়ারটা এটা, যেটা হচ্ছে ব্লাড ভেসেলগুলোকে আবৃত করে রাখে, সেগুলোকে, সেই লেয়ারটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। সো এপি, মায়ো এবং এন্ডো, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। সো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে এই যে আমি এতক্ষণ পেরিকার্ডিয়াম নিয়ে কিছু কথা বললাম, পেরিকার্ডিয়ামের লেয়ার টেয়ার বললাম, আরো কিছু জিনিস বললাম, পেরিকার্ডিয়াম কোথায় থাকে? হার্ট তো আমি এখানে দেখতে পাচ্ছি, তাহলে পেরিকার্ডিয়ামটা কোথায়? সো এই তিনটা যে লেয়ার, এদেরকে তুমি যদি একটা তিনতলা বিল্ডিং কল্পনা করো, এটার সবার উপরের তলায় আছে হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝের তলায় আছে হচ্ছে মায়োকার্ডিয়াম এবং সবার নিচ তলায় আছে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এবার আমি এই বিল্ডিংটাকে একটা ক্লথ দিয়ে ঢেকে দিলাম। সে বৃষ্টি হচ্ছে, আমি নতুন বিল্ডিং বানাচ্ছি, রং করছি, সো আমি একটা ক্লথ দিয়ে ঢেকে দিলাম। ক্লথের আবার কি দুইটা লেয়ার আছে। সো এই যে ক্লথ দিয়ে একটা জিনিসকে ঢেকে দিলাম, আমি এই তিনটা লেয়ারকে ঢেকে দিলাম, এটার নামই হচ্ছে পেরিকার্ডিয়াম। সো স্টুডেন্টদের মধ্যে অনেক সময় এই এপিকার্ডিয়াম আর পেরিকার্ডিয়াম নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। আশা করি তোমাদের কনফিউশনটা দূর হয়েছে। এবার খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ মাঝে মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে হার্টের কোন লেয়ারে চর্বি লেগে থাকে। তো সবাই চিন্তা করে পেরিকার্ডিয়াম যেহেতু সবার বাইরে আছে, তার মানে চর্বিটাও পেরিকার্ডিয়ামে লেগে থাকে, বাট অ্যাকচুয়ালি না। চিন্তা করো, পেরিকার্ডিয়াম তো হচ্ছে একটা কভারিং। চর্বি ধরো তুমি চিন্তা করে নাও রং, এই যে তুমি বিল্ডিংটা রং করতেছো, এটা একটা চর্বি। রংটা সবার আগে কার গায়ে লাগবে? এপিকার্ডিয়ামের গায়ে লাগবে। তাহলে পেরিকার্ডিয়ামের বিষয়টা আসবেই না। চর্বিটা কোথায় লাগবে? এপিকার্ডিয়ামে চর্বি হচ্ছে থাকে বিন্যস্ত, মানে বিক্ষিপ্ত অবস্থায় চর্বির, ফ্যাটের হচ্ছে পাউচ দেখা যায়। ওকে, সো এটা গেল আমাদের হার্টের লেয়ারগুলা। ওকে, এবার আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বেসিক জিনিস, সেটা ক্লিয়ার হবো। দ্যাট ইজ হচ্ছে হার্টের কোন চেম্বারে কি প্রবেশ করছে, কি বের হয়ে যাচ্ছে। কি বলতে আমি বোঝাচ্ছি, কোন রক্তবাহিকা। আমরা জানি রক্তবাহিকা অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, ধমনী এবং শিরা, ভেইন এবং আর্টারি। সো হার্টের কোন চেম্বারে, এই যে চারটা চেম্বার, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, কোথায় কোন স্ট্রাকচারটা প্রবেশ করছে এবং কোথা থেকে কোন স্ট্রাকচারটা বের হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের বেশ একটা মিসকনফিউশন থাকে। আজকে আমরা সেটা হচ্ছে দূর করার ট্রাই করব। সো আমি একটু এখানে কালার ইউজ করব যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। সো আমি সিম্পলি একটা মনে করে নাও, এটা হচ্ছে হার্টের চারটা লেয়ার। হার্টের চারটা চেম্বারকে আমি সিম্পলি বক্স করে চিন্তা করব। সো এটা হচ্ছে কি আমার ডান অলিন্দ, রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, সরি লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এখন আমরা দেখব কোন শিরা বা ধমনী কোন চেম্বারে প্রবেশ করছে এবং কোন চেম্বার থেকে বের হয়ে যাচ্ছে। সো তোমাদের সুবিধার জন্য আমি আর্টারিগুলোকে সো ধমনীগুলো বোঝানোর জন্য আমি রেড কালারটা ইউজ করব, আর ভেইন বা শিরা বোঝানোর জন্য আমি ব্লু কালারটা ইউজ করব। সো প্রথমে আমরা আসি রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। ডান অলিন্দে টোটাল তোমার কি কি স্ট্রাকচার প্রবেশ করে আমরা একটু দেখব। সেটা হচ্ছে ডান অলিন্দের কাজ সবসময় মনে রাখবা রিসিভ করা। কি রিসিভ করা? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রিসিভ করা। সে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রিসিভ করবে। ওকে, এখন কোথা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রিসিভ করবে? বডির উপরের পোর্শন এবং নিচের পোর্শন থেকে যত জায়গা থেকে যত রকমের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসবে সবকিছু রিসিভ করার কাজ হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দের।
এখন কি কি শিরার মাধ্যমে সে রিসিভ করবে? এখন একটা পয়েন্ট একটু বলে নেই যে নর্মালি আমরা কি জানি, শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে এবং আর্টারি বা ধমনী অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। এইটার একটা এক্সেপশন আমরা দেখতে পাবো। সো রাইট অ্যাট্রিয়ামে কি কি ঢুকবে? বডির উপরের পোর্শন থেকে ব্লাড নিয়ে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে প্রবেশ করবে ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা ক্যাভা। আমি শর্ট ফর্মগুলোর ফুল মিনিং লিখে দিব, সো তোমরা টেনশন করো না। এসভিসি মানে হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা। বা ঊর্ধ্ব মহাশিরা। সুপেরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা, এটা কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বডির উপরের পোর্শন থেকে নিয়ে কোথায় আসবে? রাইট অ্যাট্রিয়ামে আসবে। সো আমি আগেই বলেছি রাইট অ্যাট্রিয়ামের কাজ হচ্ছে বডির প্রত্যেকটা পোর্শন থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসা। সো নিচ থেকে কে নিয়ে আসবে? বডির নিচের পোর্শন থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে ইনফেরিয়র ভেনা ক্যাভা। সো এটা মুছে দিচ্ছি আমি। IVFC দিয়ে বোঝাচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা বা নিম্ন মহাশিরা। সো ঊর্ধ্ব মহাশিরার কাজ কি? বডির উপরের পোর্শন থেকে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসা। নিম্ন মহাশিরার কাজ কি? বডির নিচের পোর্শন থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে ডান অলিন্দে প্রবেশ করা। এবার আরো কিছু জিনিস প্রবেশ করবে, সেটা কি? তার নাম হচ্ছে করোনারি সাইনাস। হোয়াট ইজ করোনারি সাইনাস? চিন্তা করে দেখো, হার্ট নিজেও কিন্তু একটা অর্গান, তার ভেতরেও কিন্তু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি পরিশোধন করতে হবে, কারণ হার্ট যেহেতু নিজেও একটা অর্গান, তারও অক্সিজেন যুক্ত রক্তের সাপ্লাই লাগে, তারও নিউট্রিশন লাগে, তারও অক্সিজেন লাগে। তো হার্ট তার নিজের মাসলে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তৈরি হচ্ছে সেটাকে করোনারি সাইনাসের মাধ্যমে রাইট অলিন্দে বা ডান অলিন্দে প্রবেশ করায়। সো সিএস মানে কি? সিএস মানে হচ্ছে করোনারি সাইনাস। সো করোনারি সাইনাসের মাধ্যমে হার্ট তার নিজের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে এনে প্রবেশ করায়। ডান অলিন্দে প্রবেশ করলো, ভালো কথা। এবার এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোর আলটিমেট কাজ কি, পারপাস কি? এরা ফুসফুসে গিয়ে পরিশোধিত হবে। কিসে পরিশোধিত হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসের মাধ্যমে দেহ থেকে বাইরে বের হয়ে যাবে এবং ওই ফুসফুসে যে অক্সিজেন তুমি গ্রহণ করলে প্রশ্বাসের সময়, সেটা এই রক্তে মিশে অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হবে, যেটা পরবর্তীতে হার্ট নিজেই দেহের বিভিন্ন পোর্শনে সাপ্লাই করবে। তো তারপরে কি হবে? এই ব্লাডগুলা ফিল আপ হলো, রাইট অ্যাট্রিয়ামের যে চেম্বারটা এটা পুড়ে গেল, তারপরে এটা রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। রাইট ভেন্ট্রিকলে এমনি এমনি আসবে? অবশ্যই না, কিছু জিনিস তার পার হতে হবে। কি? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল বা ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগ স্থলে একটা কপাটিকা আছে। এই কপাটিকাটা আমি বলি বাইকাস্পিড কপাটিকা। ওকে, বাইকাস্পিড ওয়ার্ডটার মানে হচ্ছে দুইটা দরজা। কাস্পকে তোমরা চিন্তা করে নাও সিম্পলি দরজা। সো এই কপাটিকা দুইটা দরজা আছে এবং মজার বিষয় হচ্ছে এই কপাটিকাগুলা এক সাইডে মাত্র খোলে, একটা সাইডে সে মাত্র খুলতে পারে। সো সে শুধুমাত্র নিচের দিকে খুলতে পারবে, এদিক থেকে সে উল্টা হয়ে ওইদিকে যেতে পারবে না। ওকে, সো ব্লাডের প্রেসারে এই বাইকাস্পিড কপাটিকাটা খুলে যায়। খুলে গেলে কি হবে? রাইট ভেন্ট্রিকলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা চলে আসলো, ভালো কথা। এখন রাইট ভেন্ট্রিকল থেকে একে কোথায় পাঠাইতে হবে? ফুসফুসে। সো এইখান থেকে তার যাত্রা কোথায়? ফুসফুসে যাওয়া লাগবে। এখানে আমরা একটা মানে ফুসফুস আঁকি, চিন্তা করে নাও এটা হচ্ছে আমার একটা ফুসফুস। এটাকে চিন্তা করে নাও হচ্ছে এটা একটা ফুসফুস। ওকে, ঠিক আছে, চিন্তা করে নাও এটা হচ্ছে ফুসফুস। ওকে, সো রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটাকে বা ডান নিলয় থেকে ব্লাডটাকে ফুসফুসে কে নিয়ে যাবে? পালমোনারি ধমনী। না ওয়েট, আমি মাত্র বললাম
আর্টারির কাজ বা ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করা, আর শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করা। তাহলে এখান থেকে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী কেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, এইখানে হচ্ছে একটা এক্সেপশন, এটা তোমাদের মনে রাখা লাগবে। ওকে, সো এইখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে কে নিয়ে গেল? পালমোনারি ধমনী। সো এটার নাম হচ্ছে পালমোনারি পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি। লাল দিয়ে এঁকেছি কারণ এই যে দেখো আর্টারিগুলো আমরা কি দিয়ে আঁকবো? লাল দিয়ে আঁকবো। এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে গেল? ফুসফুসে নিয়ে গেল। সো পালমোনারি আর্টারি ফুসফুসে ব্লাডটা নিয়ে গেল, এইখানেও সেম ভাবে তার একটা কপাটিকা থাকবে। এই কপাটিকাটার নাম হচ্ছে, এই জায়গায় একটা কপাটিকা চিন্তা করে নাও, এই কপাটিকাটাকে বলা হয় পালমোনারি কপাটিকা। পালমোনারি ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? পালমোনারি কপাটিকা। কিভাবে তোমরা মনে রাখবে? পালমোনারি ধমনী আছে, সো ওইটার সাথে মিল রেখে পালমোনারি কপাটিকা। এটা আরেকটা নাম আছে, এটা আমরা কিছুক্ষণ পরে জানবো। সো এখন আমার ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা চলে গেল, এবার এইটা ব্যাপন অন্যান্য প্রসেসের মাধ্যমে কি হবে? অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হলো। ওকে, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে কনভার্ট হলো। এবার এই অক্সিজেন যুক্ত রক্তটাও তো বডিতে পৌঁছায় দিতে হবে। তখন টোটাল দুইটা ফুসফুস থেকে, রাইট লাং এবং লেফট লাং থেকে টোটাল চারটা, রাইট লাং এবং লেফট লাং থেকে টোটাল চারটা ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন কোথায় প্রবেশ করবে? হার্টের লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে। আবারও মাত্র কিছুক্ষণ আগেই প্রথমে বলেছিলাম যে ভেইন বা শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করা। দেন अगेन আবারও এটা হচ্ছে একটা এক্সেপশন। এখানে ফুসফুসীয় শিরা, যদিও সে শিরা, তারপরও সে অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করছে। এরা সবাই এসে হার্টের কোথায় ঢুকবে? লেফট অ্যাট্রিয়ামে। খেয়াল করে দেখো অলিন্দদ্বয়, বোথ রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের অ্যাকচুয়ালি কাজ কি? তাদের কাজ হচ্ছে ব্লাডটা রিসিভ করা। তারা কিন্তু কোথাও পাঠাচ্ছে না, তাদের কাজ হচ্ছে বডির কোনোখান থেকে ব্লাডটাকে নিজের কাছে রিসিভ করা। সো ওকে, এখন লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেনযুক্ত রক্ত আসলো, এবার এটাকে কি করতে হবে? দেহে পাঠাইতে হবে। এই চেম্বারটা ভর্তি হয়ে গেল অক্সিজেনযুক্ত রক্ত দিয়ে। তখন এই বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগ পথে আরেকটা কপাটিকা থাকে, ওইটাকে আমি বলি ট্রাইকাসপিড কপাটিকা। দেখো এখানে আমি তিনটা হচ্ছে, যাই হোক সুরের মতো হোক বা যাই হোক, এটা আঁকছি। ওয়াই? বিকজ এইটার নাম হচ্ছে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড ভালভ বা ট্রাইকাসপিড কপাটিকা। এখন বাইকাসপিড আর ট্রাইকাসপিডের মধ্যে তোমাদের মাঝে মাঝে কনফিউশন হতে পারে। এই কনফিউশনটা দূর করার জন্য তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই। দেখো বাম অলিন্দ ব, বাম নিলয়, আর কপাটিকাটার নামও কি? বাইকাসপিড। সো ব ওয়ার্ডটা বা বি দিয়ে তোমরা জিনিসটা মনে রাখবে। আর তাহলে বাকি থাকে কি? লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল, বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে কপাটিকা, ওইটা থাকে কি? ট্রাইকাসপিড কপাটিকা। ওকে, এখন হার্টের বাম নিলয় হচ্ছে অক্সিজেনযুক্ত ব্লাড, এই ব্লাডগুলো সব চলে আসলো, ভালো কথা। এবার এটাকে তো হচ্ছে সারা বডিতে সাপ্লাই দিতে হবে। এখান থেকে সবচেয়ে বড় একটা ধমনী সৃষ্টি হয় বা লেফট ভেন্ট্রিকল থেকে, সেটার নাম হচ্ছে মহাধমনী। বড় করে লিখছি কারণ এটা হচ্ছে অনেক বড়। ওকে, মহাধমনী। মহাধমনী বাম নিলয় থেকে ব্লাডটাকে নিয়ে সারা বডিতে সাপ্লাই দিবে। তোমার এই আশপাশ থেকে শুরু করে বা কাছাকাছি জায়গা থেকে শুরু করে একদম পায়ের পাতার ওই কোষটা, ওই টিস্যুটা পর্যন্ত ব্লাড পৌঁছে দেওয়ার কাজ কার? এই মহাধমনীর কাজ। সো মহাধমনী অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করছে। ওকে, দেখো পালমোনারি ধমনীর মুখে একটা কপাটিকা ছিল, রাইট? বাম নিলয়, ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মুখে একটা কপাটিকা ছিল, ওইটাকে আমরা বলেছিলাম পালমোনারি কপাটিকা।
তাহলে এখন বাম নিলয় আর মহাধমনীর সংযোগস্থলে কোন কপাটিকা থাকবে? অ্যাওর্টিক কপাটিকা। এই কপাটিকাটার নাম হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। সো কিভাবে মনে রাখবে? মহাধমনীর আরেকটা নাম হচ্ছে অ্যাওর্টা। সো অ্যাওর্টা থেকে অ্যাওর্টিক কপাটিকা মনে রাখা ইজি। এখন এই পালমোনারি কপাটিকা আর এই যে অ্যাওর্টিক কপাটিকা দুইটাকে একসাথে সেমিলুনার কপাটিকা বলা হয় বা অর্ধচন্দ্রাকৃতিক কপাটিকা বলা হয়। তো এখন এটা তো গেল। এখন আমি প্রথমে বলেছিলাম হার্ট তার নিজের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তৈরি হচ্ছে সেটাকে করোনারি সাইনাসের মাধ্যমে ডানলিন্দে নিয়ে আসে। তাহলে এবার হার্ট তার অক্সিজেন যুক্ত রক্তের সাপ্লাই পায় কোথায়? এই মহাধমনী থেকে আরেকটা হচ্ছে ধমনী সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি আরো দুইটা ধমনী সৃষ্টি হয়। সো আমি এটা 1 দিলাম, এটাকে দিলাম হচ্ছে 2। দেখো এটা হচ্ছে মহাধমনীর ব্রাঞ্চ। আর এই দাগটাকে তোমরা চিন্তা করে নাও মায়োকার্ডিয়াম বা হার্টের পেশি। সো এই দুইটা ধমনীর নাম কি যেগুলো হার্ট মাসলকে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিচ্ছে? এগুলোর নাম তুমি মনে রাখবা করোনারি ধমনী বা করোনারি আর্টারি। করোনারি ধমনী দুইটা, রাইট করোনারি আর্টারি এবং লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি হার্টের ডান অংশকে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেয়, লেফট করোনারি আর্টারি হার্টের বাম অংশকে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দেয়। একদম সিম্পল একটা বিষয়। সো এইটা হচ্ছে হার্টে কি কি স্ট্রাকচার প্রবেশ করছে এবং কি কি স্ট্রাকচার বের হয়ে যাচ্ছে। সো আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তোমরা যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদের লাইভের নিচে কমেন্ট সেকশনে অবশ্যই করবে। শেষের 5 মিনিট আমরা কোশ্চেনগুলো রিভিউ করব। ওকে, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। এখন আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে হার্টটা নিজে থেকে বিট করছে, সে তোমার ইচ্ছার অধীনে না। কার্ডিয়াক মাসলের নেচার বা হৃদপেশির নেচার হচ্ছে অনৈচ্ছিক ধরনের, অর্থাৎ সে তোমার ইচ্ছার আন্ডারে না। তুমি ইচ্ছা করলে হার্ট থামায় দিতে পারবা না, তুমি ইচ্ছা করলে হার্ট আবার পেস বাড়ায় দিতে পারবা না, বা হচ্ছে হার্টকে আবার নতুন করে থেমেছিল এটাকে চালায় দিতে পারবা না। হার্ট তার নিজস্ব গতিতে ছন্দময় ভাবে সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। এন্ড এইটা তোমার জন্মগ্রহণের আগ থেকে শুরু হয় এবং ইভেন মারা যাওয়ার পর বেশ কিছুক্ষণ হার্ট বিট করে। ইভেন বডি থেকে হার্টটাকে যদি বের করে প্রপার সলিউশনে প্রপার টেম্পারেচারে রাখা হয় তখনও হার্ট বিট করতে থাকে। অর্থাৎ হার্টের বিটিংটা তার নিজের উপর ডিপেন্ড করতেছে। কেন? এখন এটাকে আমি খুব সিম্পলি বলি, সেটা হচ্ছে হার্টের হচ্ছে কিছু জাংশনাল টিস্যু আছে। সো এগুলাকে আমি জাংশনাল টিস্যু না বলে আমি বলি জেনারেটর। জেনারেটর কি জেনারেট করতেছে? জেনারেটর ইলেকট্রিক্যাল সিগন্যাল, ইলেকট্রিক্যাল পালস বা সিগন্যাল, তুমি যেটা ইচ্ছা বলতে পারো, ইলেকট্রিক্যাল পালস ক্রিয়েট করতেছে। এখন এটা এভাবে চিন্তা করো, ধরো দুর্ঘটনাবশত কেউ হচ্ছে বাসায়, তোমাদের কেউ হচ্ছে কখনো যদি সুইচ বোর্ডের ভেতরে আঙ্গুল দিয়ে দিলা বা হচ্ছে কোনো কারণে কারেন্টের কিছু একটা টাচ করলা, কোনো একটা ওয়্যার টাচ করলা, সাথে সাথে একটা শক পেয়ে হচ্ছে আমরা পিছনে চলে আসি, শ্রিঙ্ক হয়। সো হার্ট মাসলটাকে প্রতিনিয়ত কিছু জেনারেটর ইলেকট্রিক শক দিচ্ছে, যেটার কারণে হার্ট বাধ্য হয়ে সংকুচিত হচ্ছে। তারপর ওই জেনারেটর কিছুক্ষণের জন্য তাকে রেস্ট দেয়, যে আচ্ছা ঠিক আছে তুই রেস্ট কর কিছুক্ষণ, তখন হচ্ছে হার্ট প্রসারিত হয় বা রিল্যাক্স হয়। সো হার্টের সিস্টোল যেটা, সেটা হচ্ছে কাইন্ড অফ তার এই যে শক দেওয়ার পরবর্তী অবস্থা, সে শক পেয়ে কি হয়? সংকুচিত হয়। আর ডায়াস্টোল যেটা, সেটা হচ্ছে ওই যে এই জেনারেটরগুলো তাকে কিছুক্ষণ রেস্ট দিল, সে এখন রেস্ট করে আবার আগের রিল্যাক্স অবস্থায় চলে যায়। ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। ওকে, আসলাম আমরা তাহলে জেনারেটর কি কি সেগুলো একটু জেনে নেই। জেনারেটরগুলো হচ্ছে SAN বা সাইনো অ্যাট্রিয়াল নোড
AVN বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, দেন হচ্ছে পারকিনসের ফাইবার, তন্তু বা ফাইবার, আর বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ। এরা হচ্ছে হার্টের 4টা জেনারেটর। এখন এই জেনারেটরগুলোর মধ্যে আবার একটা নেতা টাইপ জেনারেটর আছে, সে হচ্ছে বাকিদের কাজের উপরে দেখভাল করে, মানে বাকিদের জেনারেট করার ক্যাপাসিটি তার নিজের জেনারেশনের উপরে ডিপেন্ড করে। সেটাকে এই নেতা বা দাদা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড যে ইলেকট্রিক্যাল পালস ক্রিয়েট করে, সেইটাই কাইন্ড অফ বাকিরা ঠিকভাবে রেপ্লিকেট করে হার্টের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। ওকে, তো সাইনোঅ্যাট্রিয়াল নোডে একটা ইলেকট্রিক পালস ক্রিয়েট হলো, সেই পালসটা হার্টের কোনো একটা অংশকে সংকোচন করলো, করে পালসটা যখন ওই অংশটা থেকে ক্রস করে গেল, তখন ওই অংশটার ডায়াস্টল বা রিল্যাক্স হবে, পরে ওইটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে চলে গেল, সেম সিগন্যালটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড ওইটাকে পরবর্তীতে পারকিনসের ফাইবার এবং বান্ডেল অফ হিজের মাধ্যমে সমগ্র হার্টে ছড়িয়ে দেয়। এখন তোমরা বইতে যদি দেখো একটা ইন্টারেস্টিং জিনিস পাবা, যে লেখা আছে যে মানে নার্ভ ইম্পালস বা হচ্ছে এই যে শকের কথাটা আমি বলতেছি বা পালসের কথা বলতেছি, এইটা সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যেতে 0.15 সেকেন্ড লেট হয়। কেন? এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। এভি নোডাল ডিলে কেন? ধরো হার্টের চেম্বারটা আছে এরকম, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। সো অ্যাট্রিয়ামে রাইট অ্যাট্রিয়াম এবং সুপেরিয়র ভেনা ক্যাভার যে সংযোগস্থল, এইখানটায় থাকে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। সো সাইনোঅ্যাট্রিয়াল নোডে হচ্ছে তোমার শক ক্রিয়েট হইলো, তখন এই অ্যাট্রিয়ামটা সংকোচন হইলো। এখন ওই সংকোচনের কারণে এই যে ব্লাডগুলো ছিল, এগুলা বাইকাস্পিড কপাটিকা ভেদ করে কোথায় চলে আসবে? রাইট ভেন্ট্রিকলে চলে আসবে। এখন তারপরে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড যেটা, ওইটার পালস তৈরি হলো, তখন এই ভেন্ট্রিকল থেকে ব্লাডটা আবার পালমোনারি আর্টারি হয়ে ফুসফুসে চলে গেল। বাট কেন এই ডিলেটা কেন হয়? তাহলে হয় যাতে করে অ্যাট্রিয়াম তার মধ্যে যে পরিমাণ ব্লাড জমা ছিল সেগুলো যাতে প্রপারলি ভেন্ট্রিকলে পাঠিয়ে দিতে পারে। এই জন্য সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড যে কন্ডাকশনটা বা ইলেকট্রিক্যাল ইম্পালসের যে কন্ডাকশন, সেটা যেতে 0.15 সেকেন্ড লেট হয়। এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। ওকে, সো এটা হচ্ছে হার্টের মোটামুটি মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, সো এই ওভারঅল এই যে হার্ট যে নিজে নিজেকে কন্ট্রোল করতেছে, এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ অর্থাৎ হার্ট নিজে নিজেকে কন্ট্রোল করতেছে। এখন এটা যখন আমরা জাংশনাল টিস্যুর ব্যাপারে জেনে নিলাম, ছোট্ট একটা রোগের কথা বলে দিই। সাইনোঅ্যাট্রিয়াল নোড কোনো কারণে যদি অকেজো হয়ে যায়, সেইটার ব্যাকআপ হিসেবে পরবর্তী 3টা কাজ করে, বাট বেশিক্ষণ না। মেইন জেনারেটর নষ্ট হলে বাকিগুলো কতক্ষণ টানবে? সো সাইনোঅ্যাট্রিয়াল নোডটা যদি অকেজো হয়ে যায়, তখন এইটাকে রিপ্লেস করার জন্য আমাদের হার্টে পেস মেকার বসাতে হয়। এই পেস মেকার এটা অ্যাকচুয়ালি জেনারেটর, এটা ছিল বায়োলজিক্যাল জেনারেটর, আর এই পেস মেকারটা হচ্ছে একদম একটা কৃত্রিম জেনারেটর। এইটা হুবহু সাইনোঅ্যাট্রিয়াল নোডের যেই ইম্পালস বা শক, সেটাকে রেপ্লিকেট করে প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক প্রপার ইন্টারভালে হার্টের মাসলে হচ্ছে ছড়িয়ে দিচ্ছে। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড যদিও নষ্ট, তারপরও এই পেস মেকারটা হচ্ছে আমার সেই হার্টের পেসটাকে বা গতিটাকে ঠিক রাখে। এবং হার্টের গতি যদি উল্টাপাল্টা হয়, অর্থাৎ সংকোচন প্রসারণে যদি উল্টাপাল্টা একটা গরমিল হয়, তখন এটাকে আমরা বলি কার্ডিয়াক অ্যারিথমিয়া। সো তোমরা অ্যারিথমিয়া মনে রাখো। অ্যারিথমিয়া মানে হচ্ছে ইরেগুলার হার্টবিট। ওকে, তো এই ছিল আমাদের জাংশনাল টিস্যু নিয়ে কিছু কথাবার্তা। এখন হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাব। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা কার্ডিয়াক চক্র। বা কার্ডিয়াক চক্র।
আচ্ছা, কার্ডিয়াক চক্রটা কি এটা নিয়ে আগে একটু বলে নিই। কার্ডিয়াক চক্রের সংজ্ঞা হচ্ছে যে হার্টের একটা বিট থেকে শুরু করে পরবর্তী বিট পর্যন্ত, মানে হার্টের বিট বলতে আমি বোঝাচ্ছি ধরো একটা তুমি সংকোচন ধরতে পারো বা প্রসারণ ধরতে পারো, এইটা থেকে পরবর্তী সংকোচন বা প্রসারণের মধ্যবর্তী সময়ে যেই ইভেন্টগুলা সাইক্লিক ভাবে হতেই থাকে সবগুলাকে আমি একত্রে বলছি কার্ডিয়াক সাইকেল। অর্থাৎ ধরো একটা হার্ট একটা হচ্ছে বিট করলো, ঠিক আছে, নেক্সট বিটের মধ্যে কিছু টাইম গ্যাপ গেল, সেকেন্ড বিট। সো এই যে টাইম ইন্টারভাল, এটার মধ্যে যেই সাইক্লিক ইভেন্টগুলো হার্টে হতেই থাকলো, মানে নেক্সট বিটও একইভাবে তৈরি হবে, মানে ঘুরতেছে, সেগুলো হচ্ছে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। হৃদচক্রের টাইম কতক্ষণ? 0.8 সেকেন্ড। অর্থাৎ একটা অ্যাট্রিয়াম অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম সংকোচন এবং রাইট অ্যাট্রিয়ামের ভেন্ট্রিকলে কত সেকেন্ড টাইম লাগবে? 0.8 সেকেন্ড। লেফট অ্যাট্রিয়ামের সংকোচন এবং লেফট ভেন্ট্রিকলের সংকোচনে মোট কত সময় টাইম লাগবে? 0.8 সেকেন্ড। সো এটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেলের টাইম। এখন 0.8 সেকেন্ডের ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে করব, চলো সেটা আমরা দেখি। অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের আবার কি হবে? ডায়াস্টোল। দুইটায় টাইম কতক্ষণ লাগবে? ওই যে 0.8 সেকেন্ড। দুইটা মিলায় কতক্ষণ টাইম লাগবে? 0.8 সেকেন্ড। তাহলে টাইমটা একটু আমরা ভাগ করি। চিন্তা করো, সিস্টোল হচ্ছে শক পাওয়ার কারণে হয়েছে। শকটা কি? খুবই ফাস্ট একটা জিনিস, দেওয়ার সাথে সাথে সে সংকোচন হয়ে গেল। সো সিস্টোলের টাইম কম লাগবে। কতক্ষণ? সিস্টোলের টাইম লাগবে 0.1 সেকেন্ড। তাহলে 0.8 থেকে তুমি 0.1 বাদ দাও, কত থাকে? 0.7। সো ডায়াস্টোলের টাইম লাগে 0.7 সেকেন্ড। দুইটা যোগ করো, কত হইলো? 0.8 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টোলে লাগে 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে লাগে 0.7 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকলের কি হবে? ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল। ভেন্ট্রিকলের সিস্টোলে আবার কি সেম, ওই যে 0.8 সেকেন্ড টাইম লাগতেই হবে। 0.8 সেকেন্ড কিভাবে হবে? সিস্টোলের টাইম আমি বললাম কম লাগে, কতক্ষণ লাগে এখানে? 0.3 সেকেন্ড। তাহলে ডায়াস্টোলে কত লাগবে? বিয়োগ দাও 0.8 থেকে, 0.5 সেকেন্ড। সো এইটা হচ্ছে আমার ওভারঅল কার্ডিয়াক সাইকেল, যে প্রত্যেক 0.8 সেকেন্ড পর পর সেম ইভেন্টগুলা বারবার চক্রাকারে ঘুরতেছে। ওকে, তো এটা ছিল আমাদের কার্ডিয়াক সাইকেল নিয়ে কিছু কথা। আচ্ছা, নেক্সটে একটা রিটেন কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। তোমরা চিন্তা করে দেখো, আমি হার্টের ফিগারটা যেভাবে আঁকছিলাম, আমি একটা রাফ জাস্ট ফিগার এঁকে নেই যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। দেখো, অ্যাট্রিয়ামের প্রাচীরের চেয়ে ভেন্ট্রিকলের প্রাচীরটা আমি বেশ মোটা করে এঁকেছিলাম। ওয়াই? চিন্তা করে দেখো, বাম সাইড থেকে বা মানে বাম সাইডের পুরুত্বটা ডান সাইড থেকে অনেক বেশি। এটা কি? এটা ছিল আমাদের মায়োকার্ডিয়াম। সো কেন বেশি? কেন ওই সাইডটা এত মোটা? তো অ্যাট্রিয়ামের চেয়ে ভেন্ট্রিকলের প্রাচীর প্রায় 3 গুণ মোটা হয়। ওয়াই? চিন্তা করে দেখো তো, আমাদের অ্যাট্রিয়ামের কাজ কি ছিল? ব্লাড শুধুমাত্র রিসিভ করা, রাইট? রিসিভ করা ছিল। অন্যদিকে ভেন্ট্রিকলের কাজ কি ছিল? ব্লাডটাকে কোথাও পাঠানো। ভেন্ট্রিকল কোথাও ব্লাডটাকে পাঠিয়ে দিচ্ছিল। যেমন রাইট ভেন্ট্রিকল কোথায় পাঠাচ্ছিল? ব্লাডটাকে ফুসফুসে পাঠাচ্ছিল। আর
যেটা তোমার লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় সেটা ব্লাডটাকে কোথায় পাঠাচ্ছিল? সারা দেহে। এখন চিন্তা করে দেখো যে কোন কাজটা ইজি, ব্লাডটা রিসিভ করা নাকি এইটাকে বডির দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া? অবশ্যই দূর দূরান্তে পাঠিয়ে দেওয়াটা বেশি কষ্টকর। এই জন্য ভেন্ট্রিকলটা প্রাচীরটা অ্যাট্রিয়ামের প্রাচীরের চেয়ে মোটা হয়, বাট রাইট অ্যাট্রিয়ামের চেয়ে রাইট ভেন্ট্রিকলের চেয়ে লেফট ভেন্ট্রিকলের প্রাচীর আরো 3 গুণ বেশি মোটা হয়। কেন? বিকজ হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যাচ্ছে? দেখো ফুসফুসে, আমার হার্ট এখানে, ফুসফুসও একই সাইডে কাছাকাছি একদম, সো এখানে অত এনার্জির দরকার নাই, বেশি মাসল পাওয়ারের দরকার নেই। বাট এইখান থেকে বা বাম নিলয় থেকে মহাধমনী সারা দেহে ব্লাডটা নিয়ে যাচ্ছে। চিন্তা করো তুমি এখানে তোমার পায়ের গোড়ার একটা টিস্যু পর্যন্ত হচ্ছে ব্লাডটাকে পৌঁছে দেওয়া কার কাজ? এই অ্যাওর্টা বা মহাধমনীর কাজ। সো ওই জায়গায় পাওয়ারটা বেশি লাগে বা শক্তির প্রয়োজন বেশি হয়। এই জন্যে বাম নিলয়ের চেয়ে ডান নিলয়ের চেয়ে বাম নিলয়ের প্রাচীর প্রায় 3 গুণ বেশি মোটা, অর্থাৎ এখানে মাসল ফাইবারের পরিমাণ প্রায় 3 গুণ বেশি। এটা একটা খুব কমন রিটেন কোশ্চেন, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেন আমরা একটু হার্টের বিভিন্ন ধরনের সংবহন নিয়ে আলোচনা করব। হার্টের সংবহনটা হচ্ছে ধরো হার্ট থেকে কোথায় কোথায় ব্লাড যাচ্ছে, কোথায় কোথা থেকে ব্লাড আসতেছে, এটা একটু তোমরা জেনে নেওয়া ভালো। সেটা হচ্ছে প্রথমে আমরা একটু চিন্তা করি, আলোচনা করি সিস্টেমিক সংবহন নিয়ে। সিস্টেমিক সংবহন অর্থাৎ সিস্টেম পর্যন্ত ব্লাডটাকে পৌঁছে দেওয়া। সিস্টেমিক সংবহন শুরু হবে মহাধমনী থেকে বা অ্যাওর্টা থেকে। অ্যাওর্টা থেকে ব্লাড কোথায় যাবে? বা আমি বলতে পারি লেফট অ্যাট্রিয়াম থেকে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড গেল, এখান থেকে অ্যাওর্টা বা মহাধমনীতে গেল, অ্যাওর্টা থেকে কোথায় গেল? সারা দেহ, সারা দেহের টিস্যুতে সে পৌঁছে দিল এই অক্সিজেনযুক্ত রক্তটা। ওই অক্সিজেনযুক্ত রক্ত টিস্যুটা নিয়ে নিল, এবার টিস্যুতে কি তৈরি হচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। সেটা সে আবার কিসের মাধ্যমে? শিরার মাধ্যমে। শিরার মধ্যে কি কি থাকবে? সুপেরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা। কোথায় চলে আসলো? হার্টের রাইট অ্যাট্রিয়ামে চলে আসলো। সো এটা হচ্ছে আমার সিস্টেমিক সংবহন। সেম ভাবে আরেকটা আছে হচ্ছে পালমোনারি সংবহন বা পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন মানে হচ্ছে পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে যাওয়া, ফুসফুস থেকে আবার ব্যাক আসা। তাহলে এটা আমরা কোথা থেকে শুরু করতে পারি? রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করতে পারি। এখান থেকে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী হচ্ছে কোথায় নিয়ে যাবে ব্লাড? ফুসফুসে নিয়ে যাবে। তারপরে কি হবে? এই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হয়ে ফুসফুসীয় শিরা, শিরা কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে। ওকে, সো এইটা হচ্ছে মানে মোটামুটি পালমোনারি সংবহন বা পালমোনারি সার্কুলেশন। আরেকটা সার্কুলেশন হচ্ছে গিয়ে করোনারি সার্কুলেশন, করোনারি সংবহন। সেটা হচ্ছে কিভাবে হার্ট মাসল নিজের কার্বন ডাইঅক্সাইড যুক্ত আর অক্সিজেন যুক্ত রক্তগুলোকে ডিস্ট্রিবিউট করে। সো করোনারি সংবহন আমি এভাবে ধরতে পারি, মহাধমনী বা অ্যাওর্টা থেকে শুরু হলো, অ্যাওর্টা থেকে রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, দুইটা হয়ে দুইটা মিলে কি তৈরি হবে? করোনারি সাইনাস তৈরি হলো। করোনারি আর্টারি হয়ে হার্ট মাসলে গেল, এটা হার্ট মাসলে গেল। ওকে, আলাদা করে দেই, হার্ট মাসলে গেল। তারপরে হার্ট মাসল থেকে আবার ওই সেম ভাবে বডির মতো যে টিস্যুতে গেছিল, টিস্যুতে গিয়ে কি হইলো? সারা দেহের টিস্যুতে গিয়ে ওগুলো শিরায় কনভার্ট হয়েছিল, সো হার্ট মাসলে গেছে, এগুলো আবার শিরা বা সেটার নাম কি? করোনারি সাইনাস। সেই করোনারি সাইনাসের মাধ্যমে কোথায় চলে আসবে? ডান অলিন্দে, রাইট অ্যাট্রিয়াম। সো এটা গেল আমার করোনারি সংবহন। এবার চলে আসছি হচ্ছে সিস্টেমিক পোর্টাল সংবহন তন্ত্র। পোর্টাল সংবহন তন্ত্রটা একটু কমপ্লিকেটেড। সেটা হচ্ছে পোর্টাল অঙ্গ বা তোমার হচ্ছে পৌষ্টিক অঙ্গের আশপাশ থেকে ব্লাডগুলা পোর্টাল শিরার মাধ্যমে হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা এসে যুক্ত হয়, ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে তারপরে হার্টের রাইট চেম্বারে চলে আসে।
সো ওইটা নিয়ে আর আমরা ডিসকাস না করলাম, এটা একদম হচ্ছে একটু কমপ্লিকেটেড তোমাদের জন্য। দেন নেক্সটে আমরা হচ্ছে একটু চেক করব যে আমাদের কোনো কোশ্চেন এসেছে কিনা। তোমরা আমাকে একটা মিনিট সময় দাও, আমি একটু চেক করি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, একজনের প্রশ্ন হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়ে ট্রাইকাস্পিড, বাম অলিন্দ আর বাম নিলয়ে বাইকাস্পিড। আমরা এটাই তো বললাম, বাম ব ব, রাইট, ব দিয়ে বাইকাস্পিড, ব দিয়ে বাম অলিন্দ। সো আমার মনে হয় তুমি আরেকবার চেক করলে একটু বুঝতে পারবা। আচ্ছা, একজন কোশ্চেন করছে হচ্ছে ভাইয়া হিউম্যান বডিতে দুইটা হার্ট, এর অর্থ কি, হোয়াট? আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আসছে আমাদের, সেটা হচ্ছে আমাদের নাকি হার্ট দুইটা, হাউ ইজ দিস পসিবল, রাইট? অ্যাকচুয়ালি মজার ব্যাপার হচ্ছে হার্ট অ্যাকচুয়ালি দুইটা, তোমরা অবাক হও না, আমার সাথে থাকো। সেটা হচ্ছে হার্ট টিপিক্যালি হচ্ছে একটা, ওকে, বাট আরেকটা জিনিসের কাজ সিমিলার টু হার্ট, মানে অনেকটা হার্টের মতো। সেইটা কি? ওইটাকে, ওই হার্টটা হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট বলা হয়, সেকেন্ড হার্ট। এটার আরেকটা নাম হচ্ছে পেরিফেরাল হার্ট। পেরিফেরাল হার্ট মানে কি? পেরিফেরি মানে হচ্ছে বাইরের দিকে। এই পেরিফেরাল হার্ট কোনটাকে বলা হয়? সোলিয়াস মাসলটাকে। আচ্ছা, তো যেই কোশ্চেন করছো কোথা থেকে জানছো আই ডোন্ট নো, বাট খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছো। এটা হচ্ছে এখন সোলিয়াস মাসল আবার কিভাবে হার্ট হয়, রাইট? তো কথা হচ্ছে এই মাসলটা সোলিয়াস নাম থেকে তাহলে বোঝা যাচ্ছে এটা কোথায় আছে, পায়ের সোলের দিকে আছে, ওকে। সো এই মাসলটা কি করে, ব্লাডটাকে নিচে থেকে, বডির নিচের থেকে হচ্ছে উপরের দিকে উঠতে হেল্প করে। দেখো নর্মালি ইনফেরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা থেকে কি হয়, অ্যাকচুয়ালি বডির নিচের পোর্শন থেকে ব্লাডটা কোথায় আসতেছে, হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসতেছে। সো এই ব্লাডটা কিসের কি হচ্ছে, গ্র্যাভিটির এগেইনস্টে আসতেছে, গ্র্যাভিটির এগেইনস্টে। এই হিউজ ভলিউম অফ ব্লাড তুমি কি করতেছো, নিচ থেকে উপরের দিকে উঠানোর ট্রাই করতেছো। সো এই স্পিডটাকে বুস্ট আপ করার জন্য এই সোলিয়াস মাসলটা অনেকটা আর্টারি বা মানে হচ্ছে ভেইন গুলাকে, এর ভেতরে হচ্ছে ব্লাড গুলো জমা থাকে, সে হচ্ছে সংকুচিত হয়, প্রসারিত হয়। তাহলে কি হয়, ব্লাড গুলা এক্সট্রা একটা পুশিং পাওয়ার পায়। তাহলে কি হয়, ভেনাস রিটার্ন বাড়ে। যদি সোলিয়াস মাসলটা এই কাজটা না করতো তাহলে আমাদের ভেনাস রিটার্ন মানে হচ্ছে কি পরিমাণ ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড হার্টের রাইট অ্যাট্রিয়ামে এসে পৌঁছাচ্ছে। সো এই সোলিয়াস মাসলটা ওই ভেনাস রিটার্নটাকে হচ্ছে বাড়ায় দেয়। সো এই জন্য সোলিয়াস মাসলকে নাম দেওয়া হয়েছে সেকেন্ড হার্ট বা পেরিফেরাল হার্ট। ওকে, আমার মনে হয় হচ্ছে তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো। ওকে, নেক্সট একটা কোশ্চেন আরেকজন করছিল যে বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা, ওই জিনিসটা আমি একটু আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, সো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের, আচ্ছা আমি এক্সট্রিমলি সরি, সেটা মেবি হচ্ছে আমি একটু ভুল বলেছিলাম, তুমি ভুল ঠিক ধরেছো। এটা হচ্ছে বাম অলিন্দ হচ্ছে অ্যাকচুয়ালি এই সাইডে। সো এইখানে থাকবে হচ্ছে বাইকাস্পিড, আর এখানে থাকবে হচ্ছে ট্রাইকাস্পিড। সো আমি ওই বাইকাস্পিড বব ঠিক বলেছিলাম, বাট চেম্বারটা দেখানোর সময় একটু ভুল হয়েছিল, আমি এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, আর বাম নিলয়ের মধ্যে থাকে হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। সো এটা তোমরা ব দিয়ে মনে রাখবে, বাম অলিন্দ বাম নিলয় বাইকাস্পিড। আমার জাস্ট চিত্রে দেখানো একটু ভুল হয়েছিল। আর ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে থাকে ট্রাইকাস্পিড কপাটিকা। সো আমার মনে হয় এখন তোমাদের কনফিউশনটা দূর হবে।
সো আগেরবার আমি মানে বলাটা ঠিক বলেছিলাম, বাট হচ্ছে চেম্বারটা দেখানোর সময় হচ্ছে উল্টা সাইডে চলে আসছিল। ওকে, সো বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে থাকে বাইকাস্পিড কপাটিকা, ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে থাকে ট্রাইকাস্পিড কপাটিকা। ওকে, সো থ্যাংক ইউ যে কোশ্চেনটা করছো, মনোযোগ দিয়ে লাইভটা দেখার জন্য। ওকে, আমরা আরেকটু দেখি যে আমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা। সোলাইমান, কত মিনিট হচ্ছে? শেষ করো। ওকে, আমরা আর তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। যে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিডের কোশ্চেনটা করছিল, আই গেস হচ্ছে তুমি অ্যান্সারটা পাইছো। সেটা হচ্ছে কি আমার দেখানোতে একটু ভুল হয়েছিল, ওইটার জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি। আমার মনে হয় না করোনারিটা বুঝি নাই। আচ্ছা, করোনারিটা কি বুঝো নাই আপু? তুমি লাইভটা আরেকবার চেক করো, তারপর যদি তোমার কোনো কোশ্চেনের কোয়ারি থাকে তাহলে সেটা আমরা অ্যান্সার করার ট্রাই করব। তো আজকের জন্য সবাইকে এখানেই বিদায়, শুভরাত্রি, সবাই ভালো থাকবে। অ্যান্ড কেউ যদি না বুঝে থাকো কোনো কিছু তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করবে। অ্যান্ড আরেকটা জিনিস বলে নেই, আমরা বলার সময় অনেক সময় অনেক কিছু ভুল হতে পারে, কারণ অনেক বড় একটা জিনিস আমরা এখানে কভার করার ট্রাই করছি। সো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং হচ্ছে আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার ট্রাই করবে। আমরাও মানুষ, আমরাও ভুলের ঊর্ধ্বে না, আমাদের বলার সময় ভুল হতে পারে, দেখানোর সময় ভুল হতে পারে। সো যে কোশ্চেনটা করেছো মনোযোগ দিয়ে লাইভটা দেখার জন্য খুবই থ্যাংক ইউ তোমাকে, আমার ভুলটা ধরার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সো নেক্সট ডে আই হোপ হচ্ছে এরকম আমরা যে কেউ যে কোনো ভুল করি তোমরা অবশ্যই সেটা সলিউশন দেওয়ার বা সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি।